আমার বন্ধুর সাথে যখনই দেখা হতো তখনই বলতো আমার বউ খুব সুন্দরী, কিন্তু আমি তাকে রাখবো না। আমি তাকে তালাক দিতে চাই। কিন্তু আমি তাকে বলতাম, সুন্দরী বউ সবসময় ভাগ্যে মেলে না। তুই যদি না রাখিস তাহলে তালাক দিয়ে দে, আমি তাকে বিয়ে করব। কারণ আজকাল সুন্দরী মেয়েকে বিয়ে করা খুবই কঠিন। আমি চাই তুই তোর বউকে তালাক দিয়ে দে আর আমি বিয়ে করে নেব। একদিন আমার বন্ধু তার বউকে ডিভোর্স দিল আর আমাকে খবর দিল, তুই এখন এই মেয়েকে বিয়ে করতে পারিস, কারণ আমি তাকে তালাক দিয়েছি। আমি আমার বন্ধুর কথায় খুব খুশি হয়ে নতুন পোশাক পরে আমার বন্ধুর বাড়িতে গেলাম। আমার বন্ধু বলল, বিয়ে যেহেতু করেই নিবি তাহলে একবার মেয়েটাকে দেখে নে, কারণ এরপর কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। আমি খুশি হয়ে যখন মেয়েটির ঘরে গেলাম, আর তারপর মেয়েটির মুখ দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম, কারণ সে তো আমার। চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আমার জীবনে কোনো মেয়ে ছিল না। এখন আমি তার অভাব অনুভব করতে লাগলাম। আমি দেখতে খুব একটা ভালো ছিলাম না বলে কোনো মেয়েই আমাকে পাত্তা দিত না। কিন্তু এটা কেমন ব্যাপার, শুধু সুদর্শন পুরুষরাই কি মেয়ে পায়? এখন আমার জীবনে একটা মেয়ের খুব দরকার ছিল। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার বাড়ির যত্ন নেবে, আমার জন্য অপেক্ষা করবে, আর তাকে সুন্দর হতে হবে। আমার বন্ধু সেখানে এলো। আমি তাকে আধা ঘন্টা আগে ফোন করেছিলাম, কিন্তু সে দেরি করে এসেছিল। আমি বললাম, কোথায় ছিলে? তোমার চাও ঠান্ডা হয়ে গেছে, এসো আমি তোমার জন্য আবার চা বানিয়ে দিচ্ছি। সে বলল, তাই একটু বিষ দিয়ে দিও। আমি বললাম, কি হয়েছে, আজও তোমার মেজাজ খারাপ? সে সব সময় খারাপ মেজাজে থাকতো, কিন্তু কোনোদিন সে আমার সাথে তার বাড়ির কথা বলেনি। কিন্তু আজ সে বাড়ির কথা বলতে লাগলো। সে বলল, আমার স্ত্রী আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমি তার সাথে মোটেও খুশি নই। আমি বললাম, কেন, তোমার বইয়ের মধ্যে কি কম আছে? সে বলতে লাগলো, ব্যাপারটা হলো আমার বইয়ের কোনো খুঁত নেই। তার যদি কোনো খুঁত থাকতো তাহলে সে চুপ হয়ে বসে থাকতো। সে আশ্চর্যজনক সুন্দর, খুব সুন্দর। তার বড় বড় চোখ, তার গায়ের রং ফর্সা, ফিগারটিও আশ্চর্যজনক, এবং সে খুব ভালো রান্না করে। যে কেউ তাকে দেখে বলবে, আমাদের যদি এমন স্ত্রী থাকতো। কিন্তু এমন স্ত্রী যার কাছে আছে তাকে জিজ্ঞেস করো তার উপরে দিয়ে কতটা কষ্ট বয়ে যাচ্ছে। সে প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, কখনো সে এক জিনিস চায়, আবার কখনো অন্য জিনিস চায়। আমি আমার স্ত্রীর প্রতি খুব বিরক্ত, এবং আমি এতটাই বিরক্ত যে আমি ওর সৌন্দর্যেও ক্লান্ত। আর আমি বলছি, বউ দেখতে খারাপ হোক, সে সুন্দরী নাও হতে পারে, কিন্তু সে যেন সম্মান দিতে জানে, তাহলেই একজন পুরুষের জীবন ভালো কাটে। কিন্তু এই স্ত্রী যদি অপ্সরার মতো সুন্দরী হয়, কিন্তু তার কথাবার্তা এতটাই তেতো হয় যে সে দিন রাত তোমাকে কথা শোনাবে, তাহলে কোনো পুরুষ এমন মহিলার সাথে থাকবে? আমি বললাম, মানে কি, তুমি কি বৌদিকে ছেড়ে দেবে? সে বলল, তাছাড়া আর কি, আমি এমন মহিলার সাথে থাকতে চাই না, এবং আমাদের মধ্যে তো এই চলছে, আমাদের মধ্যে দাঁড়িয়ে থেকে ডিভোর্স দেওয়া যায়, আমিও তাকে ডিভোর্স দেব। আমি বললাম, দেখো, তোমার সাথে যদি এমন হয় তবে তার অর্থ এই নয় যে তুমি তার সুবিধা নেবে। তুমি নিজেই বলছো যে তোমার এত সুন্দর বউ আছে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তবে আমি কখনোই এমন মহিলাকে ছাড়তাম না। আমি শুধু একজন সুন্দরীকে বিয়ে করতে চাই। সে বলল যে হ্যাঁ, তুমি যদি এমন সুন্দরী মহিলাকে বিয়ে করো তবে আমিও তোমাকে জিজ্ঞাসা করব, এবং তুমিও জানবে যে এই সব কত কঠিন। দূরের ঢোল সুন্দর লাগে। সে তার স্ত্রী সম্পর্কে যেভাবে কথা বলছিল, আজকাল এত সুন্দর মেয়ে পাওয়া খুব কঠিন। আমার তো তার স্ত্রীর সাথে দেখা করার শখ হতে শুরু করলো। কিন্তু সে এই বিষয়ে খুব অদ্ভুত ছিল। সে আমাকে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিত না, কারণ আমাদের এখানে কঠোর পরিবেশ, মহিলারা এভাবে কারো সামনে আসে না। কিন্তু আমার এই বন্ধুকে আমি ভালো করেই চিনতাম। সে কখনো সোজা সিদ্ধান্ত নেয় না। আমি জানতাম যে সে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এসেছে, সেই জন্য সে এমন কথা বলছে, পরে আবার ঠিক হয়ে যাবে। আমার বন্ধু এই মেয়েটিকে সামলাতে পারছিল না, কিন্তু তার খুশি হওয়া উচিত ছিল যে সে এত সুন্দর একটি মেয়ে পেয়েছে। সে তো নিজেই চেহারায় তেমন ভালো ছিল না, আর আজকাল এমন মেয়ে কোথায় পাওয়া যায়? আজকাল সবই মিথ্যে ফিল্টার মেকআপ। কোনো মেয়েই এত সুন্দর নয়। তাদের আসল চেহারা দেখুন, তাদের চেহারা দেখলেই আপনি চিৎকার করে উঠবেন। এটা খুব আবেগপূর্ণ ছিল। প্রত্যেক পুরুষ একজন মহিলাকে সামলাতে পারে না। এখন যদি লোকেরা আমাকে জিজ্ঞাসা করে যে একজন মহিলার যত্ন নেওয়া বলতে কি বোঝায়, তাহলে এর অর্থ হলো
প্রথমত একজন মহিলাকে এমনভাবে লালন পালন করতে হবে যেন সে একটি ছোট শিশু। তার যত্ন নিতে হবে, তার বায়না সহ্য করতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে। তারপর গিয়ে সে একজন নারী হয়ে ওঠে এবং একজন পুরুষই একজন নারীকে সুন্দরী করে তোলে। একজন নারীর মুখের সৌন্দর্য তার নিজের নয়, বরং পুরুষের কারণেই তা হয়। বিয়ের পর মেয়েদের চেহারায় যত রং আসে সবই তার স্বামীর কারণে। আমার বন্ধু তার নিজের ঘরের কোনো কথাই বলতো না, কিন্তু সমস্যায় তো সে 3-4 মাস ধরেই পড়েছিল। কিন্তু এর আগে সে আমাকে এই সব কথা কখনোই বলেনি, কিন্তু এখন এ মুখ খুলতে শুরু করেছে। এখন এ বারবার বলতো যে আমার বউ কখনো এটা বলে, কখনো ওটা বলে, আমাকে অনেক বিরক্ত করে রেখে দিয়েছে। আমার বউ বলে, তোমার বাড়িটা ছোট, এই বাড়িটাকে চেঞ্জ করো। কখনো বলে, আমি তোমার মায়ের সাথে থাকতে চাই না, তাই আমি আমার মাকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। তবুও সে এখনো খুশি নয়। সে বলে, তোমার আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে এত বেশি কেন আসে? আমি সবার জন্য খাবার বানাতে পারবো না। শুধু সে আমার সাথেই থাকতে চাইতো। আমাদের দেশের মেয়েদের বিয়ে শুধুমাত্র ছেলের সঙ্গেই নয়, ছেলের পরিবারের সঙ্গেও হয়, কিন্তু সে যেটা চাইতো সেটা এখানে হতে পারবে না। যেটা সে করতে চায় সেটা এখানে মোটেও হয় না। সে চায় যে ছেলেটাকে বিয়ে করলে ছেলেটা মেয়েটার গোলাম হয়ে যাবে আর নিজের আত্মীয়দের ভুলে যাবে, কিন্তু এমনটা হয় না। আমি বললাম যে আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে লড়াই আত্মীয়দের কারণেই হচ্ছে। এতে না তো তোমার কোনো দোষ আছে, না তো বৌদির কোনো দোষ আছে। যেটা বৌদি বলে সেটা তুমি মেনে কেন নাও না? যদি তুমি তার কথা মেনে নাও তাহলে তোমার ঘরে অশান্তি শেষ হয়ে যাবে। কিন্তু এবার আমার বন্ধু বলল, আমি অশান্তি শেষ করতে চাই না, আমি এই সম্পর্ককেই শেষ করে দিতে চাই। আমাদের দুজনের সম্পর্কের মধ্যে এতটাই তিক্ততা এসে গেছে যে এখন আমরা একে অপরের মুখ পর্যন্ত দেখতে চাই না। রাত্রিবেলা আমার মাথায় একটা কথা এলো, এমন মনে হলো যেন আমার মাথায় এই কথাটা কেউ ঢুকিয়ে দিয়েছে। আমার বন্ধু বলছিল যে সে তার বউকে ছেড়ে দিতে চায়। যদি সে এটাই বলে আর সত্যি সত্যি এটাই করে, তাহলে আমি তার বউকে বিয়ে করে নেব। এতে খারাপ কি হবে? এমনিতেও যদি সে তাকে তার জীবন থেকে বের করে দেয় তাহলে সে পরনারী হয়ে যাবে। কিন্তু আমি যদি তাকে বিয়ে করি এতে কোনো ক্ষতি নেই। কিন্তু ভাবলাম যে যদি আমি আমার বন্ধুকে এই কথাটা বলি তখন সে বলবে, আচ্ছা তুই আমার বউয়ের উপর নজর রেখে আসিস। কিন্তু এর মধ্যে নজর রাখার কি হলো? আমি তো তার বউকে কখনো দেখিও নি, শুধু তার মুখ থেকেই শুনেছি। সেই রকমই যেমন আলাউদ্দিন মহারানীর ব্যাপারে শুনেছিলেন আর তিনি তার পেছনে পাগল হয়ে গিয়েছিলেন, সেই রকমই আমিও তার বউয়ের প্রশংসা শুনে পাগল হয়ে গেলাম আর ভেবে নিলাম যে আমি এরকমই মেয়েকে বিয়ে করব। তাছাড়া যদি মহিলারা রাগই না করে তাহলে সে কোনো মহিলাই না। আর যে মহিলা রাগারাগি করে তার মধ্যে ইমোশনও থাকে, আর ইমোশনাল মহিলার সঙ্গে জীবন ভালোভাবে কাটে। 4 বছর হয়ে গেছে আমি আমার পরিবারের লোকদের ফোন পর্যন্ত করিনি। তারা একটা ছোট্ট গ্রামে থাকে, সেখানেই আমার বোন, আমার ভাই, আমার মা থাকে। আমার বাবা খুব জেদি। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর তখন সেই যে আমি বেরিয়েছি আমি মুখ ফিরিয়ে তাদের আর কোনো খোঁজ খবর অবধি নেইনি। কি দোষ ছিল আমার? আমি শুধু এক টুকরো জমি বিক্রি করে দিয়েছিলাম, তাই বাবা আমাকে বলল, তুই এখান থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ অবধি দেখতে চাই না। সেই সময় গ্রাম ছেড়ে শহরে চলে আসি। এখানে এসে আমি অনেক কষ্ট করেছি, অনেক কঠিন সময় দেখেছি, কিন্তু এখন আমার কাছে চাকরি আছে আর থাকার জায়গাও আছে। আমার বাবা মায়ের প্রতি কখনোই আমার এত ভালোবাসা ছিল না যে আমি তাদের ছাড়া বাঁচতে পারবো না, বা তাদের মধ্যে কারোর কথা আমার খুব মনে পড়ে, এমনটাও নয়। আর ভাই বোনদের বা কি আছে, তারা তো সব নিজের নিজের ঘর সংসার করে নেয়, তখন আর বাবা মায়ের খোঁজও নেয় না। তখন বাবা মাকে নিয়েই শুধু একটা বাড়ি থাকে। কিন্তু যখন এখন বিয়ের ব্যাপারে ভাবছি তখন ভাবলাম যে মাকে বলি। মায়ের খুব শখ ছিল আমার বিয়ে দেওয়ার, যেহেতু আমি বড় ভাই ছিলাম। কিন্তু তারপর ভাবলাম যে এখন আর কথা বলে কি হবে, হয়তো আমাকে টোন কাটবে যে 4 বছর পর্যন্ত আমার কথা তোর মনে পড়েনি, তাহলে এখন কেন ফোন করেছিস। আমাকে কথা শোনাবে, নিজেও বিচলিত হবে, আমাকেও অস্থির করবে। তাই ফোন করার চিন্তা আমি আমার মাথা থেকে বের করে দিলাম। আমার বন্ধুর বইয়ের নাম ছিল মিনা। বন্ধু বলতো আমি ওকে মিনা বলে ডাকি। এখন আমার মনেও মিনা জায়গা করে নিয়েছিল। এমন মনে হতো যেন আমি মিনাকে ভালোবেসে ফেলেছি।
এখন তো আমি বারবার নিজের বন্ধুকে বলতে লাগলাম, জেনে শুনে আমি তাকে এমন কথা বলতে লাগলাম যাতে ও নিজের বইয়ের কথা বলে, কারণ সে রোজ সন্ধ্যাবেলা আমার কাছে এসে বসতো। আমরা একটা চায়ের দোকানে বসতাম, এদিক সেদিকের কথা বলতাম, সিগারেট খেতাম, চা খেতাম। তারপর অনেক রাত করে সে তার বাড়িতে চলে যেত। তার বউ রেগে যেত আর বলতো যে অর্ধেক রাত অবধি তুমি কোথায় বসে থাকো, বাড়িতে কেন আসো না, সিগারেট কেন খাও? একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাচ্চা নেই? কারণ আমি এমন কোনো মহিলাকে বিয়ে করতে চাই না যার বাচ্চা আছে। সে বলল বাচ্চা তো হয়নি, বা হয়তো জানি না, সে হতে দেয়নি, কিন্তু হ্যাঁ বাচ্চা নেই। এই কথাটাতেও আমার বন্ধু রাগ করছিল যে আমার স্ত্রী খুব চালাক হতে পারে, সে হয়তো নিজেই বাচ্চা হতে দেয়নি। আমি এই সুযোগে নিজের বন্ধুর সাথে কথা বলতে চাইলাম। আমি ভাবলাম যে যদি এর আগে ও কোনো সমাধান পেয়ে যায়, তার থেকে ভালো আমি কথাটা পেড়েই ফেলি। এমনটা না হয় যে এরা নিজেদের মধ্যে ঠিক হয়ে গেল আর আমার পাতা মাঝখান থেকে সাফ হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। দেখো, আজকাল ভালো মেয়ে পাওয়া যায় না। আমি তো এখনো কুমার, কিন্তু আমার আগে পরে কেউ নেই, আর আমার বাবা মা কখনো আমার সঙ্গ দেবে না। এমনিতেও তারা গ্রামে থাকে, সেখানে কোনো জানোয়ারও থাকতে রাজি হবে না, সেখানে কোনো সুবিধা নেই। আর আজকালকার মেয়েরা এরকম গ্রামে থাকবেও না। নিজের স্ত্রীকে তো আমি শহরেই রাখবো, কিন্তু আমার জন্য কে মেয়ে খুঁজবে? একলা ছেলেকে কে সম্বন্ধ দেয়? আমার বন্ধু বলল, হ্যাঁ কথাটা তো ঠিকই, আমার বিয়েও আমার বাবা মাই করিয়েছিল, সে অনেক লম্বা ঘটনা। যাই হোক, তুই বল কি কথা? আমি বললাম, লম্বা ঘটনা কেমন, আমাকে বলো, পুরো কথাটা কি? সে বলল, বাদ দে, তোকে শুধু এইটুকুই বলছি, আমার বাবা মা আমার স্ত্রীকে নিজের মেয়ের মতো রেখেছিল। তারা তাকে মেয়ে বলে ডেকেছিল, মুখে বলা মেয়ে, তাই আমার সঙ্গে বিয়ে করিয়ে দিল। আর আমি এই জন্য রাজি হয়ে গেলাম কারণ সে খুব সুন্দর ছিল। সে তো আমার কোনো আত্মীয় নয়। আমি বললাম, দেখ, তুই তো এমনিতেও তোর বউকে ছেড়ে দিবি, তাই না? সে বলল, হ্যাঁ একদম আমি ওকে ছেড়ে দেব, আমি ওই ডাইনির সঙ্গে থাকবো না। আমি বললাম, তাহলে সেই ডাইনিকে আমার হাতে ছেড়ে দে। যেই আমি এমন কথা বললাম, ওর মুখ থেকে সব বাইরে বেরিয়ে পড়ে গেল, আর ও খুব খারাপ ভাবে কাশতে লাগলো। আমি ওর কোমরে 2-4টে থাপড় মারলে ওর নিঃশ্বাস ঠিক হয়ে গেল। ও বলল, কি বলছিস তুই? তুই আমার বউকে বিয়ে করতে চাস? আমার মনে হলো যেন সে রেগে গেছে। তখন আমি বললাম, তোর বউকে নয়, যখন তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি তারপরে আমি তাকে বিয়ে করে নেব, তারপর তো ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকবে না। তখন সে বলল, সে কি তোকে বিয়ে করবে? আমি বললাম, সেটা তো ওই জানে। সে এই কথাটা শুনে একটু চুপচাপ হয়ে গেল, কোথাও একটা হারিয়ে গেল, জানি না কি চিন্তা করছিল। আমি বললাম, তুই কি চিন্তা করছিস? সে বলল, কিছু চিন্তা করছি না, তুই ঠিক কথাই বলছিস। যখন আমার তার সাথে আর কোনো সম্পর্কই থাকবে না, তখন সে তোকে বিয়ে করুক বা বিয়ে না করুক, বা আর 4টে পুরুষকে বিয়ে করুক, আমার তাতে কি? তারপর আমার বন্ধু বলল, আমি তো তোর সামনে আমার স্ত্রী কত বদনাম করেছি, তাও তো ওকে বিয়ে করতে চাস। আর এই কথাটা তো আমার জন্য খারাপ হলো যে তার এখনো ডিভোর্স হয়নি, আর এখনই তাকে বিয়ে করার জন্য কেউ রেডি হয়ে বসে আছে, কিন্তু আমার কি হবে? আমি তো অন্য মেয়ে পাবো না। আমি বললাম, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মেয়ে খুঁজবো। সে বলল, তাহলে তুই নিজের জন্য কেন মেয়ে খুঁজে নিচ্ছিস না? যদি তুই এমন লোকের জন্য মেয়ে খুঁজিস যার আগেই একবার বিয়ে হয়ে গেছে, তাহলে তুই নিজের জন্য কোনো মেয়ে দেখে নে। কথাটা তো ওর একদম ঠিক ছিল, কিন্তু আমি ওকে বললাম যে দেখ, আমি এখন যে কথাটা তোকে বলতে যাচ্ছি হয়তো সেটাতে তুই রেগে যেতে পারিস, কিন্তু এই যে আমাদের মনে হয় না, এটা বড় অদ্ভুত হয়। আর মনের সিদ্ধান্ত তোর কাছে কখনো কখনো মস্তিষ্ক হার মেনে যায়। ব্যাপারটা এরকম যে তোর বইয়ের প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে। আমার বন্ধু আমার দিকে অবাক হয়ে তাকালো আর বলল, তোর ভেতরে কোন শাহজাহান আর লাইলা মজনুর আত্মা এসে গেছে যে তুই মেয়ে না দেখেই তার প্রেমে পড়ে গেছিস? এরকম ভালোবাসা তো আজকাল কোথাও দেখা যায় না। মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গিয়েছিস। আমি বললাম, তুই তো বলেছিস যে তোর বউ খুব সুন্দরী, আর আমি কোনো সুন্দরী মেয়েকেই বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি বলেছি যে সে খুব সুন্দরী, কিন্তু এটা সেই গোলাপ যার সাথে কাঁটা আছে। আমি বললাম যে আমি কাঁটা ছাড়িয়ে নেব।
তুই শুধু আমাকে সাহায্য কর। দেখ, আমরা দুই বন্ধু ভাইয়ের মতো। আমিও কোনো যেমন তেমন ছেলে ছিলাম না। আমি খুব ভেবে চিন্তেই তাকে এই কথাটা বলেছিলাম। আমার বন্ধুর উপর আমার অনেক উপকার আছে, এমনকি এমন একটা উপকার আমি তার করেছিলাম যে সেটা ও কখনোই ঝেড়ে ফেলে দিতে পারবে না। একটা সময় ওর শরীর খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল আর ও হাসপাতালে চলে গিয়েছিল। তখন তার বাবা মা তার সাথে থাকতো না। সেই সময় তারা গ্রামে থাকতো। এ তো তারপরে অনেক পরিশ্রম করে এখানে একটা ছোট্ট বাড়ি বানিয়েছে। তারপর নিজের বাবা মাকে এখানে নিয়ে এসেছে। হাসপাতালে এর সঙ্গে থাকার মতো কেউ ছিল না, আর আমি 12 দিন ওর সাথে ছিলাম। আমি একটা ছোট্ট কাঠের টেবিলের উপর শুয়ে থাকতাম, হাসপাতালের খাবার খেয়ে দিন কাটাতাম, কিন্তু ওর পাশেই বসে থাকতাম। ও জল চাইলে জল দিতাম। সেই সময়টার কথা সে কখনোই ভুলবে না। সে বলতো, যেটা তুই আমার জন্য করেছিস সেটা কেউ কারোর জন্য করে না। এবার যদি কখনো তোর উপকার আমি ফেরত দেওয়ার সুযোগ পাই, তাহলে আমি কখনোই পেছনে হাঁটবো না। সে যখন চিন্তায় পড়ে গেল, আমি তাকে সেই সব মনে করিয়ে দিলাম। সে বলল যে আমার সব মনে আছে এবং আমার কোনো সমস্যা নেই। আমি এটি নিয়ে ভাববো এবং কাল তোকে জানাবো। আমি বললাম, তুই এখনো সময় চাইছিস? সে বলল, হ্যাঁ, কারণ এই মুহূর্তে সে আমার স্ত্রী, তাই আমাকে ভাবতে হবে। কিন্তু সত্যি বলছি, সে আমার মন থেকে চলে গেছে। তার মুখের দিকে তাকালেই এখন আমার বমি আসে। আমি মনে মনে ভাবলাম, তার মুখ দেখে তোর বমি আসছে, কিন্তু আমার আসবে না। তাই আমাকে সাহায্য কর। সে একদিন সময় চাইলো, আর আমি সেই দিনটা অনেক কষ্টে কাটালাম। সন্ধে হলে সে আমাকে বলল, ঠিক আছে, তুই যেমন চাস তাই হবে। যেদিন আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেব, সেদিন তুই আমার বাড়িতে আসবি। তুই সাক্ষীও হয়ে যাবি, আর সেখান থেকে তাকে নিয়েও যাবি, কারণ তার যাওয়ার জায়গা নেই। আমি তোকে আগেই বলেছিলাম যে সে অনাথ। আমার বাবা মা তাকে থাকার জায়গা দিয়েছিলেন। ওখান থেকে তুই ওকে সাথে নিয়ে গেলে সে এখন কোথায় যাবে সেটাও আমার মাথায় আসবে না। আমি বললাম, ঠিক আছে, তুই বলিস, আমি আসবো। আর মনে মনে ভাবতে লাগলাম, আমার হাতে বেশি সময় নেই। আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। এখন আমার অনেক কাজ আছে। আমি একা থাকতাম। আমার বাড়িটা খুব নোংরা ছিল। আমি একজন লোককে এটা পরিষ্কার করতে বললাম। এরপর আমার বাড়িতে কোনো বাসনপত্র ছিল না। আমি এমনি খাবার নিয়ে আসতাম আর প্লেট রেখে খেতাম। আমি আমার হবু স্ত্রীর জন্য বাড়িতে কিছু বাসনপত্র রাখলাম, কিছু উপহার কিনলাম, কিছু শাড়ি, কিছু গহনা কিনলাম এবং আমার ঘরকে এভাবেই সাজালাম। একটা ডাবল বেডও কিনলাম। ভাবলাম এখন শুধু একটা ডাবল বেড দরকার, কারণ সেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে ঘুমাবো। মনের মধ্যে অনেক ইচ্ছা জাগছিল। আমি অনুভব করছিলাম যে এবার আমার জীবন শুরু হতে চলেছে। আমি হিন্দি সিনেমার মতো বাতাসে উঠছিলাম। আজ আমার মনে হচ্ছে আমি আকাশে আছি। আমি আজ খুব খুশি। আমি খুব খুশি ছিলাম এবং মনে মনে প্রার্থনা করছিলাম যে আমার বন্ধু যেন তার স্ত্রীকে ডিভোর্স দিতে আবার পিছপা না হয়ে যায়। কিন্তু সেও তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছিল। সে বলল যে আমার বাবা মা আমার স্ত্রীকে খুব ভালোবাসে, তাই আমি প্রথমে আমার বাবা মাকে কোথাও পাঠাবো, তারপরে কেবল আমরা দুজনে বাড়িতে থাকবো। তারপরে আমি এই কাজটি করব। সে আমাকে কিছু টাকা দিতে বলল, যাতে আমি আমার বাবা মাকে তাদের গ্রামে পাঠাতে পারি। আমি বললাম, কোনো সমস্যা নেই। আমি টাকা দিয়ে দিয়েছি এবং সে তার বাবা মাকে গ্রামে পাঠিয়েছে। এখন আমাদের পরিকল্পনার দিন আসতে চলেছে। আমি বলেছিলাম যে আমি 1 তারিখের পর এই সব করতে চাই, কারণ আমি বেতন পেয়ে যাব এবং আমার হাতে টাকা থাকবে। একজন মহিলা খারাপ হয় না। যে পুরুষ মহিলার সাথে থাকে সে খারাপ হয়। সে যেই হোক না কেন, বেচারি নারীরা খুব দুর্বল হয়। সে নিজের জন্য কিছুই করতে পারে না। যদি সে একজন ভালো মানুষ খুঁজে পায়, সে কখনো তাকে ছেড়ে যায় না এবং সে শুধু চায় তার যত্ন নেওয়া এবং তার সাথে ভালোবেসে কথা বলা। আর আমি আমার বন্ধুকে খুব ভালো করেই চিনতাম। সে মোটেও ভালো মানুষ ছিল না। আদর করে কথা বলতেও জানে না। সে কথা এমন ভাবে বলে যেন মনে হয় ঝগড়া করছে। কোনো নারী এমন পুরুষের সাথে থাকে? আমি বিয়ের সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুকে বলিনি। যদি সে সব শুনে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমি তাকে বললাম, আমার একটা ছোট ঘর, আমার একটা নোংরা বাড়ি, বাড়িতে কাজের লোকও নেই, মিনাকেই সব কিছু করতে হবে। এই কথা শুনে সে খুশি হলো। সে বলল, এটা ভালো কথা। আমি তার জন্য একটা কাজের মেয়ে রেখেছিলাম, কিন্তু সে এখানে কাজের মেয়ে পাবে না। একটু কষ্ট সহ্য করলেই সে টের পাবে।
আমি জানতাম কখন কোন পদক্ষেপ নিতে হবে, তাই আমি সমস্ত কথা অনেক বুঝে শুনে বলেছিলাম। আমি বললাম, তুই তো জানিস আমার মদ খাওয়ার অভ্যাস আছে। সে মদ খায়নি কোনোদিন। সে বলল, হ্যাঁ জানি, মদ খেলে তোর মাথা খারাপ হয়ে যায়। খুব ভালো কথা, তুই এভাবেই থাক, কারোর জন্য নিজেকে পরিবর্তন করার দরকার নেই। কথিত আছে যে একজন নারী যদি একজন পুরুষের জীবনে থাকে এবং তারপর তার জীবন ছেড়ে চলে যায়, তাহলে সেই পুরুষ কখনোই সেই নারীকে সুখী দেখতে পারে না এবং সব সময় তার জন্য খারাপ কামনা করে। আমার বন্ধুর ক্ষেত্রেও তাই হয়েছিল, যে তার স্ত্রী তার সাথে ভালো পরিবেশে থাকতো এবং এখন সে খারাপ পরিবেশে থাকতে চলেছে, যাতে সে তার বুদ্ধি ফিরে পায়। কিন্তু আমি তাকে কি করে বলবো যে আমি আমার পুরো ঘর পরিষ্কার করেছি, আমার ভাবি স্ত্রীর জন্য অনেক সুযোগ সুবিধা রেখেছি, এমন কিছুই ছিল না যা সে চাইবে আর পাবে না। আমার বন্ধুর আরেকটা খারাপ অভ্যেস ছিল যে তার স্ত্রীকে কখনোই বাইরে বেড়াতে নিয়ে যেত না, কখনোই তাকে সাথে নিয়ে ঘুরতে যেত না। তারপর অনেক বাধা নিষেধ দিয়ে রাখতো, তবে প্রতিদিন আমি আমার স্ত্রীকে নিয়ে বাইরে যাব, হাওয়া খাবো, কিছু খাবো দাবো, পার্কে যাব, এভাবেই প্রেম বাড়ে। তারপর বউকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়া কোনো অদ্ভুত ব্যাপার না। অন্যের বউ তো আর নয়, নিজের বউকে নিয়ে যাব, তাতে সমস্যা কি? আমি ভেবে নিয়েছিলাম, মিনা তুমি সেখানে অনেক দুঃখ সহ্য করেছো, তাই এখন শুধুমাত্র সুখ তোমার জীবনে পূরণ করবে। আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এবং আমি অবাক হয়েছিলাম যে আমি তাকে না দেখেও তার প্রেমে পড়ে গেছি। আর যদি দেখতাম, না জানি কি হতো। একদিন আমার বন্ধু আমাকে বলল, আজ সন্ধ্যায় চলে আসবি, চল ব্যাপারটা শেষ করি। আমি এই মহিলার উপর বিরক্ত। সে আমার সাথে এমন বাজেভাবে মারামারি করেছে যে জানি না ঘরের কত জিনিস ভেঙেছে। আজই আমি তার পাতা কাটবো। সে এমন ভাবে কথা বলে যেন সে রাজার মেয়ে। আজ আমি তার জীবনের পাশাই পাল্টে দেব। সারা জীবন সে ভাবতে থাকবে একজন লোক ছিল যে আমার খুব যত্ন নিত, তার সাথে লড়াই করে আমি আমার সংসার ধ্বংস করে দিয়েছিলাম। আমি তাকে বললাম, হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি শুধু ঘরে বসে থাকো, আমি সন্ধ্যার মধ্যে আসছি, তারপর তোর পুরো ব্যাপারটা ঠিক করে দেব। তারপর তোর জন্য একটা মেয়ে খুঁজে পেয়েছি, তারপর আমি তোকে ওর বাসায় নিয়ে যাব। সে খুব সুন্দর একটা মেয়ে, ঠিক যেমনটা তুই চাস, ঘরের কাজ করতে খুব ভালো পারে। হ্যাঁ, তোর সাথে এটা খুব ভালো হবে। সে বলতো, এখন আমি এমন একজন মহিলা চাই যে ঘরের দেখভাল করবে। আমি একজন সুন্দরী মহিলার সাথে আমার জীবন কাটিয়ে রেখেছি, এতে আমার কোনো আগ্রহ নেই। এখন আমি এমন একজন মহিলা চাই যে আমার যত্ন নেবে, যার বায়না কম থাকবে, অন্যথায় আমি যাকে আমার আন্ডারে রাখতে পারবো, আমি যা বলবো তা নীরবে পালন করবে। এছাড়া আমি আর কিছুই চাই না। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম। আমি আগেই একবার সেখানে গিয়েছিলাম, তখন সে অসুস্থ ছিল। আমি তাকে বাড়িতে ড্রপ করতে গিয়েছিলাম, কিন্তু আমি কখনোই তার বাড়ি ঠিকভাবে দেখিনি। সে আমাকে সবসময় বাইরের ঘরে অর্থাৎ বসার ঘরে বসাতো। সে আমাকে ভিতরে ডাকলো, কিন্তু এখন তার স্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। আমি বললাম, তুই কি আমার সামনে তাকে ডিভোর্স দিবি? সে রেগেছিল। সে বলল, হ্যাঁ, আমি তোর সামনে তাকে ডিভোর্স দেব, কারণ একজন সাক্ষী থাকা খুবই জরুরি। এইগুলো এভাবেই হয়, তুই আমাদের তালাকের সাক্ষী হবি। তোর সামনে ডিভোর্স দিলে ব্যাপারটা এক ঝটকায় শেষ হয়ে যাবে। যদি ব্যক্তিগতভাবে দেওয়া হয় তাহলে বিষয়টি আরো বেশি সময় লাগতে পারে। তুই কি চাস বিষয়টি দীর্ঘায়িত হোক? আমি বললাম, না, আমি তা চাই না। তোর যা ঠিক মনে হয় তাই কর। আজ আমি এসে কারো বাসায় বসে তাকে বললাম তার বউকে ডিভোর্স দিতে, আমি তাকে সাথে নিয়ে যাব। এটা খুব অদ্ভুত ছিল, ব্যাপারটা একটু ভুল ছিল, কিন্তু সে তার উপর এত বিরক্ত ছিল যে সে তাকে ডিভোর্স দিতে যাচ্ছিল। আমি বললাম, তুই তাকে বলেছিস যে আমার বন্ধু এসেছে, যে তোমাকে সাথে নিয়ে যাবে? তখন সে বলল, হ্যাঁ, আমি তাকে বলেছি। আমি তোকে বলেছিলাম যে তার থাকার জায়গা নেই, সে এখান থেকে চলে গেলে কোথায় যাবে, সেজন্য সেও তোর সাথে যেতে রাজি হয়েছে। সে ভেতরে ঢুকে গেল এবং আবার ঝগড়ার শব্দ শুনতে পেলাম। সে আমাকে বলল, তুই এখানে বস, আমি তাকে ডেকে নিয়ে আসছি। আমিও বললাম, ঠিক আছে। আমি চারপাশে দেখছিলাম, ঘরটা খুব পরিষ্কার ছিল, মানে এই মহিলা খারাপ ছিল না। বাড়িটি খুব পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো ছিল। আমি ঠিক করেছিলাম যে একবার বিয়ে করলে আমি অবশ্যই আমার স্ত্রীকে নিয়ে গ্রামে যাব। আমার মা সেখানে থাকেন, যাই হোক না কেন
তিনি আমার মা, সে আমাকে জন্ম দিয়েছে, আমার জন্য কষ্ট করেছে। বিয়ে করার পর অন্তত তাকে আমার স্ত্রীর সাথে দেখা করাতে হবে। আমি তাকে বলবো আমাকে ক্ষমা করে দিতে। মায়ের মন বড়ই নরম, তিনি আমাকে ক্ষমা করবেন। কিছুক্ষণ পর আমার বন্ধু বেরিয়ে এসে বলল, বাইরে এসো, বাইরে এসে তোমার মুখ দেখাও, যাতে আমরা এই সব শেষ করতে পারি। তোমার মতো মহিলারা আছে যারা শুধুমাত্র মানুষের জীবন নষ্ট করে। আমি অবাক হলাম যে আমার সামনে সে তার সাথে এভাবে কথা বলছে কেন। যাই হোক, এখন সবকিছু শেষ হতে চলেছে। এবার ওই বেচারি মেয়েটির পিছু ছেড়ে দিতে পারে। কিন্তু ওই মেয়েটা যখন বেরিয়ে এলো, তাকে আমার একটু পরিচিত মনে হলো। আর সে আমার দিকে মুখ ফেরানোর সাথে সাথেই মনে হলো আমার হৃদয় ফেটে যাবে। আমার হাত পা আষাঢ় হয়ে যেতে লাগলো। আমি আমার হৃদয়ে একটি অদ্ভুত ব্যথা অনুভব করলাম এবং এই ব্যথাটি আমার হাতের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার অবস্থা দেখে আমার বন্ধু আমার দিকে এগিয়ে এলো, মেয়েটিও আমার দিকে এগিয়ে এলো। মেয়েটি কি বলছে আর আমার বন্ধু কি বলছে তাদের আওয়াজ আমি পাচ্ছিলাম না, কিন্তু মেয়েটির মুখ দেখে আমার মুখ এমন হয়ে গেল যে মনে হলো যে আমি মেয়ে নয়, ভূত দেখেছি। আমি যখন চোখ খুললাম, আমি হাসপাতালে। ডাক্তার বললেন আজকাল এমন যুবকেরও হার্ট অ্যাটাক হচ্ছে। এ কেমন অবস্থা! এত কম বয়সে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে বড়দের কি হবে? আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার যদি এটি আবার হয় তবে আপনার জন্য পরিস্থিতি আরো খারাপ হবে। তবে এখন আপনি ভালো আছেন, আপনি বাড়িতে যেতে পারেন। আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম, আমার বন্ধুর বউকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমার বন্ধু বলল, তোর কি হয়েছিল? তুই আমার বউকে দেখেই অজ্ঞান হয়ে গেলি। তোর মুখটা তো এমন হয়ে গিয়েছিল যেন তুই তোর মৃত্যু দেখে নিয়েছিস। আমি বললাম, আমাকে আমার বাড়িতে নিয়ে চল। আমাকে বাড়িতে নিয়ে আসা হলে আমি ওর পায়ের উপর পড়ে গেলাম। আমি ওকে বললাম, তুই আর যাই করিস না কেন, ওকে ডিভোর্স দিস না, ওকে তোর জীবন থেকে বের করে দিস না, ওর সংসারটা নষ্ট করিস না। আর আজকে থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। আমি দ্বিতীয়বার আর তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। দেখ আমার বাড়িটা দেখ, আমি এই বাড়িটা কত সাজিয়েছিলাম দেখ। আমি ভেবেছিলাম তুই তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি আর আমি তাকে বিয়ে করে নেব। জানি না ওর ব্যাপারে আমি কত কিছু ভেবে নিয়েছিলাম। সেই সবই ভেবেছিলাম যা একটা পুরুষ একটা নারীর জন্য চিন্তা করে। কিন্তু এখন আমার নিজের উপর রাগ আসছে, আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। মনে হচ্ছে আমি আত্মহত্যা করে নেই। আমার বন্ধু অবাক হয়ে গেল। ও বলল, এমন কি হলো? ব্যাপারটা এমন ছিল যে আমার বন্ধুর বউ আর কেউ নয়, আমার নিজের বোন ছিল। আমার বন্ধু বলেছিল মেয়েটাকে ওর বাবা মা কোথাও থেকে পেয়েছিল আর তাকে তারা নিজের মেয়ে ডেকেছিল। এর মানে সে ওকে আগে থেকে চিনত না। আমি 4 বছর ধরে বাড়িতে যাইনি। হয়তো আমার বোন মোনালি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ওর নাম মোনালি ছিল, কিন্তু আমার বন্ধু ওকে মিনা বলে ডাকতো, তাই জন্য আমি বুঝতে পারিনি। আর আমি তো তাকে কোনোদিন দেখিওনি। কেউ হয়তো ভেবেছিল আমার স্বামীর বন্ধুকে বিয়ে করে নেব, কিন্তু ওর জন্য হয়তো এটা একটা বড় ধাক্কা ছিল যে স্বামীর বন্ধু নিজের দাদা বেরোবে। আমি সঙ্গে সঙ্গে মায়ের বাড়িতে গেলাম। আমার মা আমাকে দেখে কাঁদতে লাগলো, আমাকে গলায় জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু বরবাদ হয়ে গেছে। তোর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মোনালি ঘর থেকে পালিয়ে গেছে, ওর কোনো খবর পাইনি, আর তোরও পাইনি। যে মায়ের দুটো সন্তানই তার থেকে দূরে হয়ে যায়, সে মায়ের উপর দিয়ে কি হয়ে যায় তা জানিস? এখন তুই এখানে এসেছিস, ভালো হয়েছে। আমি মাকে বললাম যে আমি মোনালির খবর নিয়ে এসেছি। ও একটা ছেলেকে বিয়ে করেছে, সে তার বাড়িতেই থাকে, সে সংসার বেঁধেছে। তুমি চিন্তা করো না, ওর জীবনে সবকিছু ঠিকঠাক আছে। আর এবার থেকে আমিও তোমার কাছেই থাকবো। ওই শহরে আমি আর যেতে চাই না যেখানে আমার বোন থাকে। নিজের বন্ধুকেও বলে দিয়েছিলাম আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে, যতক্ষণ না কোনো বড় সমস্যা হচ্ছে। যখন তোর আমার সাহায্যের প্রয়োজন হবে তখন নিশ্চয় আমি সাহায্য করব, তাছাড়া আমার সামনে কখনো আসবি না। এখন আমি নিজের মায়ের সাথেই থাকি। আমি এই কথাটা আর কাউকে বলিনি। আমি আমার বোনের মুখোমুখি হতে চাই না, কি করেই বা ওর মুখের সামনে দাঁড়াবো। খুব খারাপ হয়েছে আমার সাথে, কারণ আমি আমার মাকে আমার বোনকে একলা ছেড়ে দিয়েছিলাম। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে বাবার পরে আমিই বাড়ির বড় ছিলাম।
যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার বোনও বাড়ি থেকে পালিয়ে যেত না। না, আমার সাথে এসব কিছু হতো। এই দুনিয়াটা খুব ছোট। যদি তুমি কোনো ভুল করো তাহলে একদিন তার সামনে দাঁড়াতেই হবে। যদি এমন হতো যে আমি মেয়েটাকে না দেখেই বিয়ে করে নিতাম, আর বিয়ের দিন তার মুখ প্রথম দেখতাম, তখন কি হতো? আমার উপর কত বড় পাপ লাগতো। কিন্তু তাও আমার ভাগ্যে হয়তো ভালো ছিল, তাই আমি আগেই সব জানতে পেরে গেলাম। আর আমি নিজের বোনেরই সংসার বরবাদ করার প্ল্যান বানাচ্ছিলাম। আমি বন্ধুর সামনে হাত জোর করে বলেছিলাম যে ওই মেয়েটাকে কোনো দিন ডিভোর্স দিস না, ওকে সব সময় খুশি রাখিস, ও ভালো মেয়ে। তুই আমার সাথে বসা ছেড়ে দে, সিগারেট খাওয়া ছেড়ে দে, সেও তোর সাথে ভালোভাবেই থাকবে আর সব কিছু ভুলে যাবে। আজকে সেই ব্যাপারটার 1 বছর হয়ে গেছে। আমি আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, তখন সে বলেছিল সব কিছু এখন ঠিকঠাক হয়ে আছে, তুই কোনো চিন্তা করিস না। সবকিছু কি এই জন্য হলো যে আমি আমার নিজের পরিবারের লোকজনদের ছেড়ে দিয়েছিলাম বলে, আর আমি লোভ করেছিলাম বলে, খারাপ চিন্তা করেছিলাম বলে? আপনারাই বলুন আমি কিসের শাস্তি পেলাম? বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।